প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত এবং সমানুপাতে চ্যাপ্টারটি আলোচনা করব। তোমরা এর আগে সপ্তম শ্রেণীতে বীজগণিত অনুপাত এবং সমানুপাত তোমরা করেছ, তাই না? অনুপাত সমানুপাত আমাদের কি কি কাজে লাগে বলো তো? আমাদের দৈনন্দিন কাজে এই অনুপাত সমানুপাতটা লাগে, ঠিক আছে? তোমাদের যে আমাদের খাদ্য সামগ্রী কি তৈরিতে, তারপরে ভোগ্যপণ্য উৎপাদন, জমিতে সার প্রয়োগ, তারপরে কোনো কিছুর দৃষ্টিনন্দন, কোনো কিছুর আকার আয়তন, এগুলো কি বের করার জন্য আমাদের কি অনুপাত সমানুপাত আমরা প্রয়োগ করে থাকি। এখন দেখো অনুপাতটা কি। অনুপাতটা কি? অনুপাত হচ্ছে একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ, তা আমরা কিভাবে প্রকাশ করব? একটা ভগ্নাংশের মাধ্যমে কি করতে পারি? প্রকাশ করতে পারি। কি একই জাতীয় কি একই এককে সমজাতীয়, দুটো কি হবে? সমজাতীয় হবে। দুটা রাশির একটা কত গুণ বা কত অংশ, তা প্রকাশ আমরা কি করতে পারি? একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই ভগ্নাংশটিকে বলবো কি? রাশি দুটির অনুপাত। যেমন ধরো পি ও কি দুটি কি রাশি, এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? p/q বা p/q, এভাবে আমরা কি অনুপাতটাকে প্রকাশ করতে পারি। এই পি ও কি দুটি রাশি কি সমজাতীয় এবং কি একই এককে প্রকাশিত হবে। এই পিটাকে বলবো আমরা কি পূর্ব রাশি এবং কিউটাকে বলবো উত্তর রাশি। তাহলে তোমরা অনুপাত বলতে কি বুঝেছো বলো তো? কি একই বা সমজাতীয়, একই এককে সমজাতীয় দুটি রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ, তা যদি আমরা একটা ভগ্নাংশের মাধ্যমে কি প্রকাশ করতে পারি, এটাকেই আমরা কি বলবো? দুটা রাশির কি অনুপাত। এই অনুপাত পি হচ্ছে কি পূর্ব রাশি এবং কিউ হচ্ছে উত্তর রাশি। এটা হচ্ছে তোমার অনুপাত। এরপরে আসো সমানুপাত বলতে আমরা কি বুঝি। সমানুপাত কি? ধরো যদি চারটি রাশির এরূপ হয় যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত, যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত কি হবে? তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়, তবে ওই চারটি রাশি নিয়ে কি উৎপন্ন হবে? একটা সমানুপাত উৎপন্ন হবে। ধরো ABCD কি চারটি রাশি, তাহলে এগুলোর সমানুপাত আমরা লিখতে পারি A অনুপাত B = C অনুপাত D। এখানে তোমার AB এবং CD এটা কি হবে? একই এককে কি প্রকাশিত হবে। সবগুলা কি এক জাতীয় হওয়ার প্রয়োজন নেই। A, B অথবা CD কি হবে? তোমার একই এককে প্রকাশিত হবে। তাহলে সমানুপাতটা কি? যদি চারটা রাশি এরূপ হয় যে কি প্রথম দ্বিতীয় রাশির অনুপাত, এই প্রথম দুইটার অনুপাত এবং এই দুইটার অনুপাত যদি কি হয়? সমান হয়, তাহলে আমরা কি বলবো? রাশি কি ABCD কে কি বলবো? একটা সমানুপাত বলবো। শিক্ষার্থীরা চিত্রে দেখো দুইটা আমরা কি ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজ দুইটার ভূমি কি A এবং B, এবং এতে প্রত্যেকের উচ্চতা হচ্ছে তোমার h একক। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি A ও B বর্গ একক হয়, তাহলে এই দুটা ত্রিভুজের কি ক্ষেত্রফলের অনুপাত কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে A, উচ্চতা হচ্ছে কি h, এবং এই B এর ভূমি কি হাফ গুণ ভূমি, ভূমি কত B এবং উচ্চতা কি h। তাহলে আমরা যদি দেখি হাফ হাফ কাটা যাবে, h কাটা যাবে, তাহলে কি থাকবে? A/B, তাই না? A/B বা A/B। তাহলে আমরা কি লিখতে পারি? A অনুপাত B, এ দুটার কি ক্ষেত্রফলের বর্গ হবে কি A ও B এর ক্ষেত্রফলের অনুপাত হবে তোমার এদের ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে দেখো আমরা এটা পাচ্ছি কি ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত এই দুটার ভূমিদ্বয়ের অনুপাতের সমান। তাহলে এটা হচ্ছে কি আমার গেল সমানুপাতের ক্ষেত্রে।
এখন আসো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কি? ABC ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় A অনুপাত B ইকুয়াল টু B অনুপাত কি C। ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় ABC তিনটা রাশি হলে, হ্যাঁ, তাহলে A অনুপাত B ইকুয়াল টু B অনুপাত C হবে, তখন কি ABC ক্রমিক সমানুপাতি হবে। তাহলে ABC ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি B স্কয়ার ইকুয়াল টু কি হয়, AC হয়। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তোমার সবগুলা ABC তিনটাই তোমার একই জাতীয় হতে হবে। কি হতে হবে? একই জাতীয় হতে হবে, তিনটাই একই জাতীয় হবে। সি কে এ ও বি এর তৃতীয় সমানুপাতি। এই সি কে বলবো কি এ ও বি এর তৃতীয় সমানুপাতি, এবং বি কে এ ও সি এর মধ্য সমানুপাতি তোমার বলা হয়। তাহলে এটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতি। তাহলে আমাদের এই অধ্যায়ের যে অনুপাত, সমানুপাত এবং ক্রমিক সমানুপাত বলতে কি বোঝায় তা আমরা কি জানতে পারলাম। এখন আসো চ্যাপ্টারের আমাদের যে সমস্যাগুলো দিয়েছে ওগুলা সমাধান করতে আমাদের যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। শিক্ষার্থীরা ব্যস্তকরণটা একটু দেখো। ব্যস্তকরণ হচ্ছে A অনুপাত A বাই B ইকুয়াল টু তোমার C বাই D হলে তুমি ব্যস্তকরণে কি লিখবে? B বাই A ইকুয়াল টু D বাই C। ঠিক আছে, উল্টে যাবে। A অনুপাত B এর জায়গায় কি হবে? B অনুপাত A হবে, C অনুপাত D এর জায়গায় হবে D অনুপাত C। এটা হচ্ছে তোমার ব্যস্তকরণ। এরপরে হচ্ছে একান্তকরণ। একান্তকরণ কি? A বাই B ইকুয়াল টু C বাই D। যদি এরকম হয় তাহলে তুমি কি লিখবে? যখন একান্তকরণ করবে তখন এই সিটা এখানে আসবে, বিটা কি এখানে যাবে, কি হবে? A বাই C ইকুয়াল টু B বাই D। তাহলে ব্যস্তকরণে কি হবে? ব্যস্তকরণে উল্টে যাবে, A এর জায়গায় কি হবে? B হবে, B এর জায়গায় A হবে, C এর জায়গায় D হবে, D এর জায়গায় কি হবে? C হবে, উল্টে যাবে। আর একান্তকরণে কি হবে? A বাই B ইকুয়াল টু C বাই D হলে এই সিটা B এর জায়গায় আসবে, বিটা কি C এর জায়গায় যাবে। তাহলে A অনুপাত C হবে এবং B অনুপাত কি হবে? D হবে। এরপরে যোজন দেখো, যোজন কি? A বাই B ইকুয়াল টু C বাই D যদি হয় তাহলে যোজনে আমার কি হবে? যোজনে লব এবং হর যোগ করব, আমি লবে লিখবো, এবং লব এবং হর যোগ করে আমি কি লিখবো? লবে লিখবো। A আর B যোগ করে উপরে থাকবে এবং C এবং D যোগ করে কি হবে? লবে লিখবো। এটা হচ্ছে যোজন। A প্লাস B বাই B ইকুয়াল টু C প্লাস D বাই D। এটা হচ্ছে কি তোমার যোজন। এরপর আসো বিয়োজন। লব এবং হর যোগ করে কোথায় লিখবো? লবে লিখবো। লব এবং হরে যোগ করে কোথায় লিখবো? লবে লিখবো। তাহলে এটাই হবে তোমার যোজন। এরপর আসো বিয়োজন। বিয়োজনটা কিভাবে লিখবো? A বাই B ইকুয়াল টু C বাই D হলে যখন আমরা বিয়োজন অঙ্ক করব তখন কি করব? বিয়োগ করব। তখন A থেকে B কি করব? বাদ দিব, বাদ দিয়ে লবে লিখব। আবার C থেকে D বাদ দিয়ে লবে লিখব। তাহলে সেটা হবে কি তোমার বিয়োজন। আর যখন যোজন বিয়োজন করব A বাই B ইকুয়াল টু C বাই D হলে কি A প্লাস B যোগ করে লবে লিখবো, আবার A থেকে B বিয়োগ করে হরে লিখবো, C প্লাস D C মাইনাস D। তাহলে লব এবং হর যোগ করে লিখবো কি? লবে, লব এবং হর বিয়োগ করে লিখবো কি? হরে। লব এবং হর যোগ করে লিখবো লবে, লব থেকে হর বিয়োগ করে লিখবো কি? হরে। তাহলে এটা হবে তোমার কি? যোজন বিয়োজন। আমরা যখন যোজন বিয়োজন অঙ্কগুলা করব তখন আমরা কি এভাবে লিখব। এটা সি। এরপরে আসো A বাই B ইকুয়াল টু C বাই D ইকুয়াল টু
E/F ইকুয়াল টু G/H। হ্যাঁ, যদি হয় তাহলে কি হবে, প্রত্যেকটি অনুপাত তাহলে আমরা লবগুলাকে কি যোগ করে লব লিখবো, a প্লাস সি প্লাস ই প্লাস এফ ইকুয়াল টু বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। সব লবগুলার যোগফল এবং সব হরগুলার কি যোগফলের কি অনুপাতের সমান হবে। যদি a/b ইকুয়াল টু c/d ইকুয়াল টু e/f G/H, হ্যাঁ, হলে প্রত্যেকটির অনুপাত হবে a প্লাস সি সবগুলোর যোগফল, তারপরে অনুপাত b প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, এগুলোর অনুপাতের কি সমান। তাহলে আমাদের এই চ্যাপ্টার অঙ্ক করতে এই তোমার অনুপাতের এই সমস্ত কি নিয়মগুলো আমাদের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা দেখো, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা কি করব, ধরি বৃত্তের, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর একক, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং বর্গের এক বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে, আমরা বৃত্তের ব্যাসার্ধে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে, পাই আর স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক, তাই না, আমরা জানি। এবং বর্গের ক্ষেত্রফল কি, বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যকে কি করব, আমরা বর্গ করব। এক বাহুর দৈর্ঘ্যকে কি করব, আমরা বর্গ করলে আমরা পাবো এক বাহুর দৈর্ঘ্য কত, x, x স্কয়ার বর্গ একক, x স্কয়ার বর্গ একক। তাহলে প্রশ্ন মতে আমার এই দুটো কি সমান, তাই না। কি বলছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি আমার সমান, তার মানে এটা এবং এটা কি আমার সমান, তাই না। তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু কত, এক্স স্কয়ার, এই দুটো কি আমার সমান। তাহলে সমান হলে আর কত, আর স্কয়ার ইকুয়াল টু কত, আমরা লিখতে পারি স্কয়ার বাই এক্স স্কয়ার, এই দুটোর অনুপাত ইকুয়াল টু কত, 1/পাই। সুতরাং আর বাই এক্স ইকুয়াল টু, যদি আমি উভয় দিকে বর্গমূল করি তাহলে বাই পাই আর বাই এক্স ইকুয়াল টু 1/√পাই। এখন এখান থেকে আমরা আর বাই এক্স এর সমান কত সেটা আমরা লিখলাম। এখন আসো পরিসীমা। এই দুটো সমান, ক্ষেত্রফল সমান, এই ক্ষেত্রফল থেকে আমরা এটা একটা কি আর বাই এক্স সমান সমান 1/√পাই, এটা একটা কি সমীকরণ আকারে আনলাম। এটা আমরা পরবর্তীতে কি করব, কাজ করব। এখন দেখো পরিসীমার কি বলছে, অনুপাত নির্ণয় করতে বলছে। বর্গক্ষেত্রের এখান থেকে পরিসীমার অনুপাত নির্ণয়। এখন পরিসীমার আমরা কি জানি, বৃত্তের পরিসীমা কি জানি, বৃত্তের পরিসীমা, বৃত্তের পরিসীমা কি সূত্র আমরা জানি, 2π, তাই না, 2π আর একক, এটা হচ্ছে বৃত্তের পরিসীমা। আর বর্গের পরিসীমা কি,
এটা আমরা কি জানি, বর্গের পরিসীমা হচ্ছে 4 ইন্টু কি এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য কত x, তাই না? তাহলে 4x। তাহলে এই দুইটাই কি আমার কি বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। এটা এবং এটার কি বের করতে বলছে, আমার অনুপাত বের করতে বলছে, তাই না? তাহলে বৃত্তের পরিসীমা বর্গের পরিসীমা, তাহলে বৃত্তের পরিসীমা কি 2πr, বর্গের পরিসীমা কি 4x, তাই না? তাহলে 2π/4 ইন্টু r/x। এই r/x সমান সমান আমরা কি জানি, এটা জানি, তাই না? আমরা এখন এটা বসাই দিব, 2π/4 ইন্টু 1/√5। এটা আমরা কি বসিয়ে দিলাম, r/x এর জায়গায় 1/√π এটা বসিয়ে দিলাম। এখন কি করতে পারি দেখো তো, একটু ক্যালকুলেশন করি। তাহলে 2 এখানে 2 আর এখানে √5, এটাকে কি লিখা যায়, 2√π লেখা যায়, আর এটা √π কিন্তু কত √π নিচে 1, তাই না? তাহলে আমরা নিচে কত 2, নিচে এখানে কত আছে 2 আছে না, 2 আছে, তাহলে 2 এখানে 2 আছে, আর পাইকে লিখে যায় √π। তাহলে একটা √π কি লব এবং হরে কি কাটা যায়, তাহলে আমাদের থাকে কি √π/2। তাহলে অনুপাত দুটো কি আমার বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত হচ্ছে তোমার √π/2। √π অনুপাত কি 2, তাহলে এই দুটোর অনুপাত হচ্ছে √π অনুপাত কি 2। এটা লিখতে পারি, অথবা লিখতে পারি পাই এখানে কাটাকাটি করে যেটা থাকে π/2√5। হ্যাঁ, দুটাই আমরা এটা লিখতে পারি π/2√5, বা ক্যালকুলেশন করে এটাও আমরা কি লিখতে পারি, এটাও শুদ্ধ আছে, এটাও শুদ্ধ আছে। তাহলে আমরা কি বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গের ক্ষেত্রফলের যখন সমান হয়েছে, তাহলে পরিসীমার অনুপাতটা কি আমরা এটা পেলাম, তাই না? ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা অন্যান্য অঙ্কগুলো এভাবে করতে পারবে আশা করছি।